নমস্কার, আমি আরিফুন নাহার। মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ের পথে সংগঠনের অনলাইন সাংস্কৃতিক লাইভ কর্মসূচিতে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বিগত দিনেও আমাদের সাংস্কৃতিক কর্মসূচিতে আপনারা দেখেছেন একাধিক গুণীজনের সাক্ষাৎকার। সুস্থ সাংস্কৃতিক চর্চার পাশাপাশি গুণীজনদের সম্মান জানাতে এবং যুবক সমাজের মধ্যে সুস্থ মানসিক গঠন ভালো করতে আমরা বরাবরই সচেষ্ট। সকলের কাছে অনুরোধ, আপনারা আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে পাশে থাকবেন, এবং আগামী দিনে আপনারা কোন কোন বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার দেখতে চান আমাদেরকে প্লিজ একটু পরামর্শ দেবেন। ডোমকল ভবতারণ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় আতাউর রহমান স্যারের সম্পূর্ণ জীবন বৃত্তান্ত, তার ছেলেবেলা, জন্মস্থান, শিক্ষা দীক্ষা, শিক্ষকতা জীবন এবং রাজনৈতিক জীবন, তিনার জীবনের সমস্ত জীবনের যে বৃত্তান্ত, সেটা নিয়েই আমাদের এই সংগঠন উদয়ের পথের উপস্থাপনা। ইতিমধ্যে দর্শকবৃন্দ, আপনারা দেখেছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সম্মানীয় প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় আতাউর রহমান স্যারের জীবন বৃত্তান্তের চতুর্থ পর্ব। আজকে উপস্থাপনা করতে চলেছি পঞ্চম পর্ব। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। কেমন লাগলো তা শেয়ার করবেন, মতামত জানাবেন এবং এই সংগঠনের পাশে থাকবেন। ধন্যবাদ। স্যার, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিদ্যালয়ে আপনার উপস্থিতি ছিল সর্বাগ্রে, শোনা যায়, এবং নিয়মিত। হ্যাঁ, ছিল। আচ্ছা, এর মূল চালিকা শক্তিটা কি? To make others or other teachers motivate and influence to activate it in their own life. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন, আচ্ছা, শিক্ষক হিসেবে আপনি ছিলেন একজন সৎ, নির্ভীক এবং সর্বজন বিদিত, এই কথা আমরা সবাই জানি। আচ্ছা, এই যে সততা, তারপরে আপনার নির্ভীকতা, এইসবের ক্ষেত্রে, স্কুল পরিচালনার ক্ষেত্রে আপনার কি কখনো কোনো বাধার সম্মুখীন হতে হয়েছিল? হ্যাঁ, হয়েছে। এবং সেটার মোকাবিলা কিভাবে করেছিলেন? হেডমাস্টার্স ম্যানুয়ালের আইনকে প্রয়োগ করে আর ব্যক্তিগত আমার ব্যক্তিত্ব এবং যৌক্তিকতা, শিক্ষার স্বার্থে, শিক্ষার অনুকূলে বক্তব্য তুলে ধরে। থ্যাংক ইউ। আমার পরবর্তী প্রশ্ন, যে সবার মুখে শোনা যায় যে আপনি নাকি বজ্রাদপি কঠোরানি আর মৃদুনী কুসুমাদি দপি। আচ্ছা, কোন ক্ষেত্রে আপনি বজ্র আর কোন ক্ষেত্রে আপনি কুসুম? যেখানে অন্যায়, অনাচার, অনৈতিক ঘটনা ঘটছে, নিয়মতন্ত্রকে ভেঙে ফেলা হচ্ছে, দায়িত্বকে এড়িয়ে যাওয়া হচ্ছে, কর্তব্য পালন না করে অলসতা করে ফাঁকি দেওয়া হচ্ছে নৈতিকতাকে, মূল শিক্ষক হিসেবে মূল দায়িত্বকে, সেক্ষেত্রে এটা শিক্ষা দানকারী যারা শিক্ষকদের ক্ষেত্রে বললাম, কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে যে একটা রোল মডেল অনুসরণ করে চলা, সেখানে যদি ভয়ঙ্কর কোনো বিচ্যুতি লক্ষ্য করে থাকি, যেটা নৈতিকতার বিচারে অত্যন্ত অবাঞ্ছনীয়, প্রতিবাদযোগ্য এবং বর্জনযোগ্য, সেই রকম ক্ষেত্রে অনেক সময় আমি কঠোর হয়েছি। কিন্তু যার প্রতি কঠোর হয়েছি তাকে পরবর্তী সময়ে, সাধারণ সময়ে শিক্ষার্থী হিসাবে যে স্নেহ, ভালোবাসা, তার প্রতি যে করুণা, যেটা আপনি ব্যবহার করেছেন আপনার প্রশ্ন ক্ষেত্রে, আমি সেই স্তরেই থেকেছি। তাদেরকে স্নেহ থেকে কখনোই বঞ্চিত করিনি, ওই কোনো প্রতিশোধমূলক আচরণ করি। আচ্ছা, আমার এই প্রশ্নটা করলাম, কিন্তু আমি বর্তমানে শুনি অনেক কথা যেটার ক্ষেত্রে সত্যি মিলে গেল। যে শুনতে পেতাম যে আপনি যেমন
সহকারী শিক্ষকদের সাথে আচরণ করতেন, মানে যে বজ্রাদপি কঠোরানি এবং ওই যে কুসুম ব্যাপারটা, অবশ্যই সবাই নাম করে এখনো আপনার যে স্যার এই ক্ষেত্রে এই ছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে স্যারের একটা খুব সুন্দর গুণ ছিল, সেটা হচ্ছে যে আবার স্যার নিজে কাছে টেনে নিয়ে স্যার বুঝিয়ে বলতেন। অবশ্যই এটা স্কুল পরিচালনার ক্ষেত্রে অবশ্যই দরকার, যেটা আপনার মধ্যে ছিল। বেশ ভালো, এটা 200% সত্য। হ্যাঁ সবাই বলে সেটা, আপনার স্টুডেন্টরাও বলে, আপনার সহকারী যারা ছিল তারাও বলে, এবং সকলেই বলে এই কথা। যাকে মারতে মারতে ধুলোয় লুটিয়ে দিয়েছি, শুইয়ে দিয়েছি স্কুলের কম্পাউন্ডে, ওই প্রতিবাদযোগ্য অভিযোগযোগ্য কোনো আচরণ দেখে তাকে কিন্তু সেই শাস্তিটা দিয়েই আমি সেই মনোভাবেই থেকে গেছি, তা কখনো থাকিনি। না, পরবর্তীকালে সন্তান স্বরূপ করে তুলে নিয়েছি। হ্যাঁ বলে, এবং সকলে আপনার এরকমই নাম করে যে স্যার সেই দিন আমাকে সেইটা করেছিল বলেই আজকে আমি এই Yes. জায়গায় দাঁড়িয়ে আছি। Yes. সকলেই আপনার এই কৃতজ্ঞতা স্বীকার করে এবং স্বীকার করে, এবং সকলেই কিন্তু এখনো আপনাকে শ্রদ্ধার চোখে দেখে। I detoed it. একদম। আচ্ছা, আমার একটা প্রশ্ন যে স্যার, যে এই যে আপনি একদিকে শিক্ষকতা করেছেন, ঠিক আছে, আর শিক্ষকতা করতে গিয়ে কখনো কি কোনো স্কুল প্রেমিসেসের মধ্যে কোনো রাজনীতির প্রবেশ ঘটেছিল? ঘটেছিল, হুম, গোটার চেষ্টা হয়েছিল, এবং তাদের দিক থেকে যারা ঘটাতে চেয়েছিল তাদের দিক থেকে 100% তারা ইচ্ছুক ছিল বা কি বল সচেষ্ট ছিল সেটা করতে। আমি তা হতে দিইনি, আচ্ছা, এবং সেটা দল মত নির্বিশেষে কোনো দলকেই হতে দিইনি, বাহ, আমার দলকেও হতে দিইনি। একদম। আচ্ছা, আপনি শিক্ষক ছিলেন, আচ্ছা, আপনি কি রাজনীতির সঙ্গে কখনো যুক্ত ছিলেন? হ্যাঁ ছিলাম, প্রত্যক্ষভাবে যুক্ত ছিলাম। আচ্ছা, সেই ক্ষেত্রে কোনটাকে বেশি প্রায়োরিটি দিয়েছিলেন, শিক্ষকতা পেশা না রাজনীতি? শিক্ষকতা পেশা। শিক্ষকতা পেশা। আচ্ছা, এই যে গণতান্ত্রিক দেশ আমাদের ভারতবর্ষ, এই গণতান্ত্রিক দেশে কিন্তু রাজনীতি করার অধিকার প্রত্যেকেরই আছে। অবশ্যই। আচ্ছা, এই প্রতিটা মানুষের যে রাজনৈতিক বিশ্বাস নিজের নিজের জায়গায়, সে হতেই পারে, কারণ কি বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের এবং তাদের মতাদর্শ আলাদা হতেই পারে। অবশ্যই। আচ্ছা, সেই ক্ষেত্রে সেই কাল এবং বর্তমান কাল, মানে পূর্ববর্তী ক্ষেত্রে, মানে আপনি যখন শিক্ষক ছিলেন এবং আপনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তখনকার রাজনীতি এবং এই যে এখনকার রাজনীতি, আচ্ছা, এই দুটো নিয়ে আমি জাস্ট কোনো একটি রাজনৈতিক দলকে আমি প্রায়োরিটি দিচ্ছি না, সে কালেরও নয় এ কালেরও নয়। আমার জানতে চাওয়ার বিষয়টা হচ্ছে যে সেই কালের যে রাজনৈতিক চর্চা এবং যে সংস্কৃতি প্রয়োগ এবং যে বর্তমান প্রেক্ষাপট ছিল পূর্বে এবং এখন, এই ক্ষেত্রে যদি আপনি দু চার কথা বলেন। এক্ষেত্রে কথা বলতে গিয়ে অনেক কিছুই ভেবে বলা প্রয়োজন, কিন্তু দুটো বিষয়বস্তুর মধ্যে বা অবস্থানের মধ্যে পার্থক্য নিরূপণ করতে গিয়ে এটা অবশ্যই বলতে হয় যে পূর্বতন এবং 2-3 দশক আগে রাজনৈতিক চর্চা, জীবনযাত্রা এবং রাজনীতি যারা করেন, রাজনীতিবিদ বা রাজনীতিক বা রাজনৈতিক কর্মী, তাদের যে আচরণে মূল্যবোধ কথাটা ভীষণভাবেই উপস্থিত ছিল, এটা আমরা লক্ষ্য করতাম। বিরোধী পক্ষ হলেও রাজনীতির সময় রাজনীতি, নির্বাচনের সময় নির্বাচন করার পর তারা সামাজিক ক্ষেত্রে, সামাজিক জীবনের ক্ষেত্রে, অর্থাৎ প্রতিবেশী হিসাবে কোনো দ্বন্দ্বের মধ্যে তারা থাকতেন না। তারা বন্ধু হিসাবেই নিজেদের মধ্যে আচার আচরণ করতেন, পরস্পরকে যে মূল্যবোধ, ভদ্রতা, সম্ভ্রান্ততা দেওয়া দরকার সেটা দিয়েই তারা চলতেন। আর সাংস্কৃতিক ব্যাপারটা তখন
একটা বিশেষ জায়গা জুড়ে ছিল রাজনীতির জীবনে এবং সামাজিক জীবনে। তুলনামূলক বাক্য ব্যবহার করতে গিয়ে এখনকার কথা বলতে গেলে তা খুবই হ্রাসমান, এবং বলা চলে মানবিক মূল্যবোধ, সদাচার, ভালোবাসা, মানবিক মূল্যবোধ বলতে আমরা যেগুলো বুঝে থাকি, অন্যের প্রতি সহনশীলতা, সহযোগিতা, বিপদে পাশে দাঁড়ানো ইত্যাদি, সেগুলো যেন এখন লুণ্ঠিত হয়ে গেছে। অনেকাংশেই সেটা লুণ্ঠিত হয়ে গেছে এবং এই মূল্যবোধগুলি অনেকটাই বধ্যভূমিতে পড়ে গেছে। এখনকার রাজনীতিকে উক্তিগুলো যদি উদাহরণস্বরূপ বলতে চাই, কোনো দলের কথা উল্লেখ না করে, কোনো দলমতের কথা উল্লেখ না করে, পূর্বাবস্থায় ভিন্ন ভিন্ন মতাদর্শ পোষণকারীদের মধ্যে এরকম ঘৃণামূলক অসহিষ্ণুতা ছিল না, কিন্তু এখন সেটা ভীষণ খারাপ জায়গায় চলে গেছে। এমনকি একই দোকানে এক জায়গায় বসে দুটো দলের লোক চা খেতে তার পাশাপাশি বসতেও পর্যন্ত চাইছে না। এত নারকীয় কথা, এত জঘন্য কথা, এত নিন্দনীয় কথা রাজনৈতিক নেতৃত্বদের মুখ থেকে বেরিয়ে আসছে, যেটা কল্পনাই করা যায় না, আশা করা যায় না। এটা খুবই ধ্বংসাত্মক মানবিকতার পক্ষে। আচ্ছা, 2 দশক 3 দশক আগে যে শিশু মনের মধ্যে বিকশিত করে তোলার জন্য সংস্কৃতি চর্চা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং তার বিস্তার ঘটানো, এটা যেন দিন দিন স্তিমিত হয়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। ব্লক লেভেল বিচার করলেও তাই দেখতে পাচ্ছি, জেলা লেভেল বিচার করলেও তাই দেখতে পাচ্ছি। আচ্ছা, এক্ষেত্রে আমার একটা প্রশ্ন মনে আসলো যে আমাদের ডোমকল আজ থেকে 5 বছর আগে বা আরো 10 বছর আগে যদি আমরা ঘুরে দেখি, তাহলে কিন্তু ডোমকল শহরটা কিন্তু সেরকম বিস্তীর্ণ শহর ছিল না। দিন দিন কিন্তু এখানে শপিং মল, রেস্টুরেন্ট, তারপরে জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের আরো বড় বড় দোকান, এই সমস্ত হচ্ছে আর কি। কিন্তু ডোমকলের বুকে কিন্তু এখনো ভালো ফুটবল যে খেলবে মানুষ, সেই ফুটবলের কোনো মাঠ নেই। তারপরে একটা গ্রন্থাগার আছে, সেটাও কিন্তু ওই টালমাটালের মতনই অবস্থা। আচ্ছা, সেই ক্ষেত্রে এই আপনার কি কখনো মনে হচ্ছে না যে যে সাংস্কৃতিক প্রেক্ষাগৃহ ডোমকলের বুকে একটা দরকার, এটার কি কোনো ব্যবস্থা আছে? আশার আলো কিন্তু নাই। এক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি যেটা উপলব্ধি করেছেন এবং প্রশ্নের মধ্যে দিয়ে ব্যক্ত করলেন, তার সঙ্গে আমি সহমত পোষণ করছি। প্রকৃতপক্ষেই শরীর চর্চার জন্য যে প্রয়োজনীয়তা, তা চর্চা করার জন্য, অনুশীলনের জন্য যে ভূমি প্রয়োজন, ময়দান প্রয়োজন, মাঠ প্রয়োজন, তা ডোমকলে 10 বছর আগেও যা ছিল, এখন বরং একটু কমের দিকেই যাচ্ছে বলে মনে হচ্ছে। সংস্কৃতি চর্চার প্রেক্ষাগৃহ নামকে অস্তে একটি রবীন্দ্র ভবন তৈরি হলেও বাস্তবে প্রয়োগ করে সেখানে তার স্ফুরণ ঘটানো, চর্চা ঘটানো এবং যে জীবসত্তার মধ্যে সুপ্ত ভাবে লুক্কায়িত আছে এই মেধা, নিজেকে বিকশিত করবার যে মানবিকতা, যে ম্যানিফেস্টেশন অফ দ্য ভার্চুজ ইন ম্যান, এটা ঘটছে না। এটা বেদনাদায়ক। এর পিছনেও কিন্তু বর্তমান সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট কাজ করছে, আমার এটা মূল্যায়ন।
আচ্ছা, এই সূত্রে আমার আর একটা প্রশ্ন, যে ডোমকলের যে সার্বিক শিক্ষার প্রসার, সেটা তো আপনারই এককালের অবদান, এটা তো স্বীকার করতেই হবে ডোমকলবাসীকে। তো আপনার যে অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে দেশে বিদেশে, এবং তারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, তো এছাড়াও এই ডোমকলকে গড়ে তুলতে কার কার উল্লেখযোগ্য অবদান আছে বলে আপনার মনে হয়? ডোমকলকে গড়ে তুলতে বললে কোনো একটা নির্দিষ্ট দিক বললে মনে হয় সঠিক বলা হবে না, এটা অলরাউন্ড ডেভেলপমেন্টের দিকে গিয়ে বললেই ভালো হয়। তো যদি মেটেরিয়ালিস্টিক গঠন যদি বোঝায়, নানা প্রতিষ্ঠান, কিছু বিল্ডিং, কিছু অফিস ঘর ইত্যাদি, এইসব করার ক্ষেত্রে আমার ওখানে অবস্থানকালে যেটা উপলব্ধিতে এসেছে, তাতে কয়েকজন ব্যক্তি এর সঙ্গে উল্লেখযোগ্য, ব্যক্তির নাম উল্লেখযোগ্য। বলুন তাদের দু একজনের নাম। যেমন প্রথম চিন্তা শুরু করেন যিনি, মানে কি বলবো, অচল অবস্থা থেকে সচল অবস্থার দিকে গতি দেওয়ার জন্য চিন্তা ভাবনার দার্শনিক মনোভাব নিয়ে যিনি চিন্তা ভাবনা করেন, তাতে আমার নাম প্রথমে নাম মনে আসে প্রয়াত মোহাম্মদ আব্দুল বারী, আচ্ছা, যিনি দীর্ঘদিন এখানকার বিধায়ক ছিলেন, মন্ত্রীও ছিলেন। তাকে পরিবর্তনের একটা আবহাওয়া তৈরি করবার ক্ষেত্রে পদক্ষেপ নিতে আমি দেখেছি। তার চিন্তা মাথায় যা এসেছে, তাতে অনেক কর্মীকে উনি ব্যবহার করেছেন, করে সেগুলোকে বাস্তবতা দান করতে চেষ্টা করেছেন, অনেকাংশে করাতেও পেরেছেন। দ্বিতীয় ব্যক্তি যার নাম আসে মনে, সেটা পরবর্তী বিধায়ক এখানকার এবং প্রায় 20 বছরের মন্ত্রী আনিসুর রহমান। মন্ত্রীরা, বিধায়করা সাধারণভাবে প্রতিনিধিত্ব জনগণের রায়ে প্রাপ্ত হওয়ার পর অনেক কিছুই বিধানসভায় গিয়ে তাদের আইনসভা, লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা বলা হয়, আর এরা লেজিসলেটার্স, তারা অনেক কিছুই যেখান থেকে এলেন সেখানকার কথা অনেক সময় ভুলে যান, বরং স্বার্থপরতার দিকে বেশিরভাগটাই এগিয়ে যান। এই ভদ্রলোককে দেখেছি যে তার নির্বাচনী ক্ষেত্র থেকে যাওয়ার পর তিনি অনেক কিছু ভেবেছেন, অনেক কিছু নতুন করে কিছু করার কথা ভেবেছেন। যেমন এখানে এইচডিও অফিস তৈরি হয়, এটা মহকুমা করা, হ্যাঁ, তার চিন্তা প্রসূত। এই মেয়েটা করতে গিয়ে দ্বন্দ্বেরও তৈরি হয়েছিল, হয় হবে ছায়া ঘোষের নেতৃত্বে ইসলামপুরে, না আনিসুর রহমানের প্রচেষ্টায় ডোমকলে। এবং তারা একই যুক্তফ্রন্টের লোক হওয়া সত্ত্বেও, বামফ্রন্টের লোক হওয়া সত্ত্বেও দ্বন্দ্বের জায়গায়, প্রতিযোগিতা পাল্লাপাল্লি জায়গায় চলে যাওয়ার ঘটনা লক্ষ্য করেছি আমি প্রত্যক্ষভাবে। কিন্তু যাই হোক, বুদ্ধিমত্তার সঙ্গে হোক বা তার প্রতিনিধি হিসাবে যতটুকু ব্যবহার্য অধিকার সেটার বাস্তবিক প্রয়োগ করেই হোক, ওখানে ডোমকলে প্রতিষ্ঠিত করে ডোমকলের মান বাড়িয়েছেন, কোনো সন্দেহ নেই। শুধু তাই নয়, তার পরবর্তীকালে শিক্ষা প্রসারের স্বার্থে উনি একটা বিদ্যালয়ও খুলেছেন এবং একটা মহাবিদ্যালয়, বালিকা মহাবিদ্যালয় খুলেছেন। এটাতে সেই সময় বামফ্রন্ট ক্ষমতায় থাকলেও
অন্যান্য যারা ব্লকগত বড় বড় নেতা বা জেলাগত নেতা, তাদের মস্তিষ্ক প্রসূত এটা নয়। আমি নিজে থেকে সেটা বুঝেছি। এবং বিদ্যালয় গঠন করতে গিয়ে, মহাবিদ্যালয় গঠন করতে গিয়ে যে প্রতিকূলতার সম্মুখীন উনি হয়েছেন, যে বাধার সম্মুখীন হয়েছেন, একবারে উচ্চারণযোগ্য নয় এমন গালাগালির সম্মুখীন হয়েছেন। অসৎ ব্যক্তিত্ব চাপিয়ে দেওয়ার কথা কারো কারো মস্তিষ্ক প্রসূত হয়ে তার গায়ে ছুড়ে দেওয়ার চেষ্টা হয়েছে। এ কলেজ হতে না দেওয়ার জন্য দাঁড় হওয়ার মিটিং হয়েছে ঘন ঘন। তখন প্রতিটি মুহূর্তে আমি তার সঙ্গে ছিলাম, প্রতিটি মুহূর্তে আমি ছিলাম। এবং আমার আরেকজন সহকর্মী, অন্য স্কুলের শিক্ষক তৈমুর হোসেন সাহেব, আমরা দুজন ছিলাম, অন্যরা সব সরে গিয়েছিলেন। তার মধ্যেও তার মস্তিষ্ক, তার বুদ্ধিমত্তা এবং তার আন্তরিক প্রচেষ্টাকে কাজে লাগিয়ে এই কলেজটাকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। সেদিন কতিপয় ছাত্রী নিয়ে যে কলেজ হয়েছিল, সে কলেজের যে প্রিপারেটরি কমিটি, আমি তার সদস্য ছিলাম। ওই কলেজকে 10,000 রুপিস আমি ডোনেট করেছি। পরবর্তীকালে গভর্নিং বডি হয়েছে, যেমন হলে স্ট্যাটাস যেমন বাড়ে। এখন সেখানে 3 সহস্রাধিক ছাত্রী নাকি লেখাপড়া করে, আমার কানে এসেছে। অনেকগুলো বিষয়ে অনার্সও খুলেছে। এদের এই মেয়েগুলির লেখাপড়া সবারই নয়, কিন্তু বেশিরভাগটারই লেখাপড়া অকালে মাঠে মারা যেত। তারা এমন কি বলো পিছিয়ে পড়া ঘরের মেয়ে আছে, যাদের বহরমপুর যাতায়াত করে, কলকাতায় যাতায়াত করে এমএ পড়া, বিশ্ববিদ্যালয়ে যাওয়া, এটা সম্ভব ছিল না। আগে তো স্নাতক হতে হবে, তারপর। যে দুজনে আপনি ব্যক্তির নাম বললেন, তাদের সাথে কি নজরুল ইসলাম, যিনি আইপিএস, তিনি কি আসেন? আমাদের এই প্রশ্নটা করার জন্য, আমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য করছেন বলে আমার মনে প্রতিহত হচ্ছে, তার জন্য ধন্যবাদ। কিন্তু আপনারা না বললেও আমি আমার বক্তব্য কাদের ভূমিকা শেষ করিনি, কিন্তু আমি আচ্ছা, আনিসুর রহমানের চিন্তাধারায় এখানে বিচারালয় তৈরি হয়েছে, কোর্ট। হ্যাঁ, আচ্ছা। সে কোর্ট এখনো না হতে দেওয়ার পক্ষে মামলা করে এখনো সেটা চালু হতে দেওয়া হয়নি। অথচ সেটা সম্পূর্ণভাবে পর্যাপ্ত, তার যে পরিকাঠামো তা পর্যাপ্ত হওয়ার জন্য তৈরি হয়েছে। তার পিছনেও কিন্তু উনারই মূলত অবদানটা আছে। আর কার আছে? আমারই প্রাক্তন ছাত্র, WBCS, পরে আইপিএস, পরে ডিলিট, পিএইচডি, ডক্টরেট, নজরুল ইসলাম, বসন্তপুর গ্রামের গরিব ঘরের সন্তান। নিজ প্রচেষ্টায় অতদূর তিনি উঠে গেছিলেন, এজেডি পদ পর্যন্ত, এডিজি, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ অফ ওয়েস্ট বেঙ্গল, এডিজি পদ পর্যন্ত উঠে গেছিলেন। পুলিশের চাকরি করার পরে তার মধ্যে এখানে একটা এডুকেশন কমপ্লেক্স বসন্তপুর গ্রামে, বসন্তপুর সোসাইটি রেজিস্টার্ড করে প্রতিষ্ঠিত করার পরে একটা কমপ্লেক্স গড়ে তোলার প্রথম প্রচেষ্টা যিনি করেন তিনি ডক্টর নজরুল ইসলাম। তিনি জেনারেল কলেজ করেছেন, এখন প্রায় 16টা সাবজেক্টে সেখানে অনার্স পড়ানো হয়। পলিটেকনিক কলেজ করেছেন, বিটেক কলেজ করেছেন, মডেল স্কুল করেছেন, যেখানে বাছাই বাছাই ছাত্র লেখাপড়া করে, এবং তাদের আবাসন দান করেছেন 4টি বড় বড় হোস্টেল করে। 4জন ভারত বিখ্যাত, বিশ্ববিখ্যাত মনীষীর নামে নামকরণ করে, জেসি বোস, মেরি কুরি, এদের নামে হোস্টেল করে। তার পাশাপাশি প্লেওয়ে থেকে শুরু করে এলকেজি, ইউকেজি, নার্সারি,
থেকে আপ টু ক্লাস 4 তার জন্য নার্সারি মডেল নার্সারি স্কুল প্রতিষ্ঠিত করেছেন। উপযুক্ত শিক্ষকরা যাতে এই সমস্ত প্রতিষ্ঠানে শিক্ষা দিতে পারেন যোগ্যতার সঙ্গে, তার জন্য তিনি শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান বানিয়েছেন। বরং মানব সম্পদ উন্নয়ন বলতে যাহা বোঝায় তার প্রাতিষ্ঠানিক রূপ প্রতিষ্ঠা করে বাস্তবিকের জায়গায় পরিণত করে দিতে বৃহত্তম একটা সৃষ্টি নজরুল ইসলাম করেছেন। এবং অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েও, দেহে আঘাতপ্রাপ্ত হয়েও অসম্মানিত বোধ করে দেহে ছেড়ে চলে যাননি। তিনি সেই সোসাইটিকে বাঁচিয়ে রেখে তার চেয়ারম্যান হিসেবে এখনো সেই প্রতিষ্ঠানগুলোকে চালিয়ে যাচ্ছেন। এই তিনজন বাদেও তার পাশে থেকে এখানকার উন্নয়নকে, শিক্ষা উন্নয়ন, পরিকাঠামো উন্নয়ন, সৌন্দর্যের উন্নয়ন, সংস্কৃতির উন্নয়নের পাশে আরো অনেকে থেকেছেন। তার মধ্যে আমি যাদের নাম উল্লেখ করতে চাইছি, পার্বতী শঙ্কর নন্দী বলে একজন ব্যবসায়ী, উচ্চশিক্ষিত MA BEd, এবং আমার কলেজে আমার ক্লাসমেট। আমি ইংলিশে আর উনি বাংলার। আমি ইংলিশের MA BEd, উনি বাংলার MA BEd, ব্যবসা করেন। এতে সহযোগিতা করার ক্ষেত্রে কলেজ যখন প্রাথমিক অর্থনৈতিক বুনিয়াদ একটা দরকার, যেটা কলেজ প্রথম সৃষ্টি করা যায় সরকারি সহযোগিতা কোটি কোটি টাকা পাওয়ার আগে, সে টাকা এই প্রতিষ্ঠানগুলিকে লোন হিসাবে বা ধার হিসাবে উনি দিয়েছেন। 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা দিয়েও সাহায্য করেছেন। জেনারেল কলেজ যেটা, সেই কলেজের প্রিপারেটরি কমিটিতে আমি ছিলাম কনভেনার, প্রিপারেটরি কমিটি, নজরুল ইসলাম সেক্রেটারি, পার্বতী শঙ্কর ক্যাশিয়ার। এই ভূমিকায় ওই কলেজের প্রথম প্রিন্সিপাল আমি, ফার্স্ট প্রিন্সিপাল। ওই কলেজের প্রিন্সিপালদের লিস্ট টাঙানো আছে একটা বোর্ড করে, আপনারা গেলে দেখতে পাবেন। প্রথম প্রিন্সিপালকে MD আতাউর রহমান। কলেজ চলেছিল কোথায়? আমার দমকল ভবতার উচ্চ বিদ্যালয়ের মর্নিং সেকশনে 6টা থেকে 10:30। আমি মরে গেছি 6 মাস, হাত মরা হয়ে গেছি, আর আবার 10:30 থেকে 5টা স্কুল এই করেছি। একটাও শিক্ষক ছিল না। 32 জন গেস্ট টিচারকে সংগ্রহ করে, তোরা কেউ একটাও পয়সা পাবি না, পয়সা দিতে পারবো না, কিন্তু তোদের দেশে কলেজে যদি না পড়ানো হয়েছে, চালু না থাকে, এটা উঠে যাবে, রিকগনিশন তুলে নিবে হায়ার এডুকেশন কাউন্সিল। তোমরা করবে কি করবে না, রাজি করেছে। চা খেতেও পয়সা দিতে পারবো না, যাতায়াতের ভাড়াও দেবো না, করবে। 32 জন ইয়ং ম্যান, ইয়ং লেডি, তারা কনসেন্ট্রেটেড। আমি প্রিন্সিপাল। তাহলে আমার মুখ দিয়ে বলা বোধহয় ঠিক হচ্ছে না যে এতে আমারও কৃচ্ছ্র ক্ষুদ্র কিছু অনুদান থাকলেও থাকতে পারে। অবশ্যই স্যার, এটা ঠিক আছে, কারণ আমাদের কাছে এগুলো সম্পূর্ণই অজানা। অনেকেই জানে না, যারা দর্শক শ্রোতা দেখছে আমাদের এই লাইভটা, তো অনেকেই জানে না আপনার এত কিছু অবদান। আপনাকে প্রধান শিক্ষক হিসেবে জেনেছে। আমি যেমন, আমার ভীষণ ভালো লাগছে, আমি গর্বিত অনুভব করছি নিজেকে যে আমার প্রধান শিক্ষক, মানে প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়, যিনার পাশে আমি বসে আছি, এটা কম সৌভাগ্যের ব্যাপার নয়। এবং সকলেই যে আপনার এত সুনাম করেছে এতদিন, এবং কাছে থেকে যে আপনার এই যে একটা সাক্ষাৎকার আমি নিচ্ছি, এতে আমি খুবই খুশি, খুবই আনন্দিত এবং ভীষণ গর্ব অনুভব। এটা তোমাদের অনেকেরই, আপনাদের অনেকেরই অজানা। আমি দমকল কলেজ, বসন্তপুরের জেনারেল কলেজ প্রথম শুরু করেছি তাকে 10,000 রুপি টাকা দিয়ে দান করে। কার সামনে? বুদ্ধদেব ভট্টাচার্যের সামনে, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সামনে। তদানীন্তন প্রিন্সিপাল মিস্টার ব্যানার্জি, কি ব্যানার্জি ছিল না, কেমিস্ট্রি টিচার ব্যানার্জি,
তারাতে হাজার হাজার মানুষের নিয়ে যে মিটিং কলেজের মানে আনুষ্ঠানিক উদ্বোধন, শিক্ষামন্ত্রী সাধন চক্রবর্তী এসেছিলেন, তাদের সামনে প্রিন্সিপালের হাতে মাইকের সামনে 10,000 টাকার বান্ডিল আমি তুলে দিয়েছি। আচ্ছা, একটা প্রশ্ন যে রাজনৈতিক ব্যক্তিত্ব সেখানে যেতে পারে, হ্যাঁ কিন্তু রাজনৈতিক তার যে মতাদর্শ বা তার যে ইচ্ছা, তার বক্তব্য, তার পার্টির টানে টেনে নেওয়া, এইসব বক্তব্য কেন উপস্থাপন করা ঠিক নয়। আচ্ছা, খুব ভালো লাগলো স্যার আপনার এই কথাটা। তো আমার নেক্সট প্রশ্ন হচ্ছে যে আপনি তো ডোমকলে অনেকদিন ছিলেন, ডোমকলে শিক্ষকতাও করেছেন এবং খুব একজন ভালো প্রধান শিক্ষক ছিলেন এবং ভালো সমাজসেবক, যেটা আমরা জানলাম এখন। এই যে আবার অনেক আলোচনা হলো আমাদের এতক্ষণ, আমার সাংস্কৃতিক কথাও হলো, শিক্ষার কথাও হলো। তো আমার এই প্রশ্ন হচ্ছে এখন যে একদা ডোমকলে কিন্তু বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন সংগঠনগুলো কি করতো যে খেলার পাশাপাশি কিন্তু সাংস্কৃতিক চর্চাটাও করতো। তো বর্তমানে বেশ কিছু বছর থেকে কিন্তু এই যে উদয়ের পথে যে আজকে আমরা যে লাইভ কর্মসূচিটা করছি, যে এই সংগঠনের থেকে, তো এই যে স্বেচ্ছাসেবী সংগঠন, সেটা কিন্তু মানে জানা যে জন্মলগ্ন থেকেই কিন্তু এরা কি করছে যে ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্প তৈরি করছে, তারপরে সমাজসেবামূলক নানান সামাজিক কার্যকলাপ করছে এবং মুমূর্ষু রোগীদের রক্তদান যে সেবা, হ্যাঁ, সেটা করছে এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে তারা, এবং বিভিন্ন গুণীজনদের সম্মাননা প্রদান করছে। এবং দেখা যায় যে অনেক দুস্থ অসহায় ছাত্রছাত্রী, তাদের পাশেও কিন্তু এই সংগঠনকে একাধিকবার দাঁড়াতে মানে দেখা গেছে এবং তাদের যে পড়াশোনা করছে তারা, তাতে কিন্তু এরা উৎসাহ প্রদান করছে। তো এভাবে কিন্তু এরা সুস্থ সাংস্কৃতিক চর্চা চালিয়ে যাচ্ছে। আবার দেখা যায় যে করোনাকালীন সময়েও কিন্তু এই সংগঠন কি করেছিল যে রান্না করে বিভিন্ন জায়গায় খাদ্য বিতরণও করেছিলেন আর কি। তো এই যে এই সংগঠনই একমাত্র সংগঠন যে রাজনৈতিক ছত্রছায়ার বাইরে ছিল। তো আপনার সার্বিক মূল্যায়ন কি এক্ষেত্রে? আমি তো 27শে সেপ্টেম্বরের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। হ্যাঁ, বলুন। সেখানে ওই গণসংগঠনের ভূমিকা নামে একটা ক্যাপশন ছিল। যদিও আলোচনাটা সেই দিন উঠতে তেমন ভালোভাবে পারেনি, সময়ের অভাবে হয়তো পারেনি, বক্তা হয়তো ছিলেন এবং দু একজন বক্তা কিছু বলেও ছিলেন। আর আমিও বিদ্যাসাগরের 2203তম জন্মবর্ষে অনুষ্ঠিত সেই অনুষ্ঠানে সম্বর্ধিত হয়েছিলাম এবং বক্তব্যও রেখেছিলাম, অতিথি বক্তা হিসেবে আমিও ছিলাম। আপনি যেগুলো এখানে উল্লেখ করলেন সেগুলো সেদিন সবটাই আমি অবহিত হয়ে এসেছি এবং তাকে অকুণ্ঠ হৃদয়গ্রাহী সমর্থন জানিয়ে তার প্রশংসা করে এসেছি এবং তাকে এখনও সমর্থন করছি এবং ভবিষ্যতেও করে যাব। এটা প্রশংসার অতীত, সর্বগ্রাহী। শিক্ষক না হলে আপনি কি হতেন? এটা খুব জটিল প্রশ্নের মধ্যে ফেলে দিলেন। শিক্ষক না হলে আমার যেটা ইচ্ছা, আমি তো একটা দিক এড়িয়ে গেছি, প্রশাসক হওয়া বা আধিকারিক হওয়া। সেটা বিশেষ একটা উপলব্ধির প্রেক্ষিতে, কিন্তু যাই করতাম আমি সেটা জনহিতকর কোনো কার্যকলাপের সঙ্গেই যুক্ত হইতাম। জনহিতকর। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট আমার একটা প্রশ্ন, যে যেমন রাজনীতিও আমি যেটা করেছি সেটা কোনো রাজনৈতিক এমপি, এমএলএ, মন্ত্রী এইসব ওখার স্বপ্ন নিয়ে আমি করিনি। আমি যখন দেখেছি সমাজের পিছড়ে বর্গ মানুষ বলতে যা বোঝায়, এটা অবাঙালিরা ব্যবহার করে কথাটা, আমাদের যারা ক্ষেত মজুর, দিন আনে দিন খায়,
দিন আনে দিন খায় এরকম ধরনের শ্রমিক মানুষ তাদের জন্মগতভাবে পাওয়ার অধিকার আছে, পাচ্ছে না। সামাজিক ব্যবস্থা যারা পরিচালনা করেন তাদের নিজস্ব স্বার্থ পূরণ করার জন্য এদেরকে বঞ্চিত করে শোষণ করা হচ্ছে। সেইখানে তাদেরকে প্রলোভ দেওয়ার জন্য বা যতখানি সহযোগিতা দেওয়া যায় তার পাশে দাঁড়ানো যায়, আচ্ছা। এইরকম ধরনের পিছিয়ে পড়া বর্গ মানুষ তাদের হিতকর কাজের জন্য সঙ্গে যুক্ত হওয়ার কথা আমার মাথায় ছিল। আচ্ছা, ডোমকল সম্পর্কে এমন একটি কথা বলুন যেটা আমাদের সকলেরই অজানা বা ডোমকলের মানুষও হয়তো জানে না, এরকম কি কোনো স্মৃতির কথা রয়েছে আপনার স্মৃতিতে? ডোমকলের মানুষও জানে না, আপনারাও জানেন না, হয়তো আমরাও জানি না। আমার কোনো স্মৃতি এরকম হ্যাঁ, আছে আছে কিনা? কি অজানা কোনো কথা? 1969 থেকে 2009 পর্যন্ত অবস্থিতিকালে যেটা এসেছে কিয়দংশে, তা সকলেই কেউই জানে না এমন কিন্তু নয়। সেখানে আমার নজরে এসেছে, কে জানে কি জানে না তার বিচার না করতে গিয়ে বলছি, ডোমকল লোকালিটিতে যেমন ভেদাভেদের রাজনীতি বা ভেদাভেদের রীতিনীতি, আচার অনুষ্ঠান ইত্যাদি থেকেছে, তেমনি কিন্তু তার পাশাপাশি বন্ধুত্বের, ফ্রেন্ডশিপ অ্যান্ড ফ্র্যাটার্নিটি বলতে যা বোঝায়, তারও কিন্তু অনবদ্য উদাহরণ আমার চোখে এসেছে। যেমন সে তো বলতে গেলে সামাজিক যে বিভাজন বলতে যেটা বোঝায়, মনোবাদ, ব্রাহ্মণ্যবাদ, এটা আমার চোখে পড়েছে। মনোবাদ আমার চোখে পড়েছে, কিন্তু সামগ্রিক বন্ধুত্বের বন্ধন তাও আমার চোখে পড়েছে। এখন আপনি বাংলা সাহিত্য, ভাষা ও সাহিত্যের শিক্ষিকা, নিঃসন্দেহে মনোবাদ আপনার মস্তিষ্কে বিধৃত আছে, আমি ধরে নিচ্ছি। আর প্রীতির সম্পর্ক যেটা, সেটাও এই কাস্টিজমকে, ঘৃণাকে সরিয়ে দিয়ে ভিন্ন কাস্টের মধ্যে অভিন্ন অছেদ্য প্রীতি বিরাজ করা, সেটাও আমার চোখে ডোমকলে পড়েছে। ধন্যবাদ। আচ্ছা, আর একটা প্রশ্ন যে স্যার, বর্তমান সময় দেখা যাচ্ছে যে এই রুচির দুর্ভিক্ষ চলছে, মানে এত মানুষজন এইসব মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, রিলস বানাচ্ছে, হ্যাঁ, নেশাগ্রস্ত হয়ে পড়ছে, এবং তারা যে শরীর গঠনের জন্য যে খেলাধুলা অত্যন্ত দরকার, যে এই খেলাধুলাটাকে মানে আসতেই চাইছে না খেলাধুলার কাছে, বা মাঠমুখী হতে চাইছে না। তো আপনি কি মনে করেন যে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে শিক্ষক এবং অভিভাবক এদের প্রতি আপনার কি বার্তা থাকবে? ওদেরকে বিপদগামিতা থেকে ফিরিয়ে আনা, তা ফিরিয়ে আনতে গেলে আমরা এখন জানি শিক্ষা ট্রাইপোলার। আমরা এখন জানি শিক্ষা একসময় ছিল মনোপোলার, একপাক্ষিক। একটা মঞ্চের উপরে দাঁড়িয়ে টিচার শুধু বলে যাবেন, শিক্ষার্থী
শুনে যাবেন। এরা কিছু বলবে না, রিয়্যাক্ট করবে না, অংশগ্রহণ করবে না। তারপরে কি হলো, যখন কমিশনের পর কমিশন বসার পর এর প্রতি পরিবর্তন এলো, তখন শিক্ষা হলো বাইপোলার। এক প্রান্তে শিক্ষক, আর প্রান্তে পিতামাতা, অভিভাবক অভিভাবিকা। তারপরে এখন যেটা দাঁড়িয়েছে সেটা শিক্ষা ট্রাইপোলার। দুই প্রান্তে, এক প্রান্তে শিক্ষক, এক প্রান্তে অভিভাবক অভিভাবিকা, মাঝখানে শিক্ষার্থী। আচ্ছা, এরই প্রয়োগ সুষ্ঠু রূপে, সফল রূপে যদি প্রয়োগ করতে আমরা পারি, মানে পিতামাতাকে ভয়ঙ্কর ভূমিকা পালন করতে হবে। ভয়ঙ্কর এই অর্থে বলছি, ভয়ঙ্কর নয়, নিঃসীম নিঃসীম অশেষ ভূমিকা পালন করতে হবে। আমার পরবর্তী আচ্ছা। প্রশ্ন, আজ যে আদর্শ মানুষ গড়ার ক্ষেত্রে আদর্শ শিক্ষকের বড়ই অভাব। বর্তমানে দিশাহীন সময়ে মানুষের কিন্তু বড় অভাব। বর্তমান শিক্ষক ছাত্র প্রজন্মের উদ্দেশ্যে আপনার পথ নির্দেশিকা কি হবে? এটা শিক্ষক ছাত্র অভিভাবক সুনিবিড় সম্পর্ক গড়ে তোলা। কিভাবে সেটা হবে, যদি দু চার কথায় বলেন, অত্যন্ত সংক্ষেপে। সেটা বলতে গেলে মৌলিক যে নৈতিক কথাবার্তা, তা দিয়ে তাদের মস্তিষ্ক ধোলাই করার দুই পক্ষ থেকেই সক্রিয় প্রচেষ্টা থাকতে হবে। স্যার কখনো ফুটবল খেলেছেন? খুব কম। আচ্ছা, আপনার প্রিয় রং কি? ব্লু। খাবার, প্রিয় খাবার? নুন ঝাল। আচ্ছা, অবসর জীবন আপনার কিভাবে কাটছে? অবসর জীবন খুব তিক্ততার মধ্যেই কাটছে, কদর্যভাবেই কাটছে। যেমনভাবে কাটা উচিত ছিল তেমন কাটছে না। আর তার পিছনে সামাজিক পরিবেশ, যেখানে বসবাস করি সেখানকার সামাজিক পরিবেশ, সেখানকার অন্বেষণ, উপলব্ধি, প্রয়োগ, অন্বেষণ, উপলব্ধি, প্রয়োগের মানবিক উপস্থিতির অভাব। মনের কথা লিখে রাখছেন? না, ডায়েরি মেনটেন আমি করি না। মনের কথা মনে লিখে রাখছি। মনের কথা মনে? হ্যাঁ, আচ্ছা, হৃদয়ের বেশ। ট্যাবলেটে। ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, মনে লিখে রাখছি। আচ্ছা, আপনার এমন কিছু কি হয়েছে কখনো যে জীবনে এমন কিছু চেয়েছেন অথচ পাননি? সে তো প্রতিনিয়তই হয়েছে। মানে কোনো বিশেষ কিছু, মানে আমাদের জীবনে তো চাওয়া পাওয়া থাকবেই, চাওয়া পাওয়া নিয়েই জীবন। হ্যাঁ, এবং আমরা যে জীবনে যা কিছু চাই তাই যে সবসময় পাবো এমনটাও কিন্তু নয়। কিন্তু হয়তো এমন কিছু জীবনের এমন কিছু স্মৃতিতে থাকে যেটা ভীষণভাবে চেয়েছিলেন কখনো, বা সেটা পাননি, এরকম কি কখনো কিছু হয়েছে? না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের যে অনলাইন সাংস্কৃতিক কর্মসূচি ছিল উদয়ের পথে সংগঠনের পক্ষ থেকে, আজকে একজন বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার আমরা গ্রহণ করলাম। আপনারা সকলেই দেখলেন এতক্ষণ ধরে ওনার ছোটবেলা থেকে শুরু করে ওনার অবসর জীবন কেমন কাটছে, তার ভেতরে কোনো জীবনে উন্নতির পথে কোনো বাধা হয়েছে কিনা, তিনার প্রিয় খাবার, মানে প্রিয় জিনিসগুলো সমস্ত কিছুই দেখলেন। এবং আশা করি আপনাদের সকলেই সেটা ভালো লাগছে। এবং আপনারা আমাদের সাথে থাকবেন এবং এটা শেয়ার অবশ্যই করবেন, মতামত অবশ্যই জানাবেন। তার আগে স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য। আমাদেরও ভীষণ ভালো লাগছে। স্যার, আপনার এই অবসর জীবন যেন আরো খুব সুন্দরভাবে কাটে সেই কামনা করি এবং আপনার দীর্ঘায়ু কামনা করছি। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনার জন্য সবসময় দোয়া রইল যে আপনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। এই বলেই আমি আমার আলোচনা শেষ করছি। প্রতিদানে নমস্কার। আপনাদের ধন্যবাদ, শুভকাঙ্ক্ষা, শুভেচ্ছা, আমার জীবনের কল্যাণ কামনা। আপনারা যা রাখলেন আপনাদের প্রোগ্রামের শেষ লগ্নে, শেষ প্রান্তে এসে, তাতেই অত্যন্ত
প্রীত, আনন্দিত, এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা, স্নেহ প্রত্যর্পণ করছি। অসংখ্য গ্রহণ ধন্যবাদ করবেন। আপনাকে, অসংখ্য ধন্যবাদ। শেষ করছি।